নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। রয়েছে আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বাতিল এপিএসসি সংযুক্ত পরীক্ষার ফলাফল। তিন দিনের সফরে রাজ্যে উপস্থিত পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। প্রস্তুতি খতিয়ে দেখবেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের বিধানসভায় ভাষণ। কংগ্রেস ত্যাগ ভূপেন বরার। মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীর কাছে ইস্তফাপত্র প্রেরণ। ভূপেন বরাকে ফেরাতে কংগ্রেস নেতৃবৃন্দের শেষ চেষ্টা, সময় চাইলেন ভূপেন। এবারে বিস্তারিত খবর। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বাতিল এপিএসসি সংযুক্ত পরীক্ষার ফলাফল। অসম লোকসভা আয়োগ এপিএসসি ঘোষণার অল্প সময়ের মধ্যেই সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল বাতিল করেছে। আয়োগের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে ত্রুটি থাকায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মোট 288টি বিভিন্ন পদে নিয়োগের জন্য এই সংযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ঘোষিত ফলাফল অনুযায়ী মরিগাঁও শহরের মুনীন্দ্র দেবনাথ শীর্ষস্থান অর্জন করেছিলেন। তবে ফলাফলে অসঙ্গতি ধরা পড়ায় আয়োগ তা বাতিল করতে বাধ্য হয়। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশোধিত ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে আয়োগের তরফে এখনো বিস্তারিত কিছু জানা হয়নি। বিটিএন নিউজ, গুয়াহাটি। 3 দিনের সফরে অসমে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। প্রস্তুতি খতিয়ে দেখবেন জ্ঞানেশ কুমার নিজেই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে 3 দিনের সফরে পৌঁছেছে ভারতের পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল রাজ্যে এসেছে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল রেডিসন ব্লুতে যান কমিশনের সদস্যরা। জানা গেছে, নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যেই তাদের এই সফর। মঙ্গলবার কমিশনের দলটি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। বুধবার তারা পুলিশ মহাপরিচালক, ডিজিপি ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী 18 ফেব্রুয়ারি বিকেল 3:30 নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। রাজ্যসভার বাজেট অধিবেশন শুরু। মঙ্গলবার অর্থমন্ত্রী পেশ করবেন লাখানুদান। আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সোমবার রাজ্য বিধানসভায় ভাষণ দেন, যেখানে তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আইন প্রয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তায় সরকারের অগ্রগতি তুলে ধরেন। বাজেট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তার 40 মিনিটের ভাষণে বিরোধীদের বিক্ষোভের ফলে বিঘ্ন ঘটে। এদিকে আজ সোমবার 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সংবিধানের 174 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশন আহ্বান করেন। এদিন সকাল 9:30 দিশপুরে বিধানসভা কক্ষে অধিবেশন বসে। প্রথম দিনের অধিবেশনে রাজ্যপাল, বিধানসভা অধ্যক্ষ সহ মুখ্যমন্ত্রী ও শাসক ও বিরোধী দলের বিধায়করা উপস্থিত ছিলেন। 17 ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করা হতে পারে। আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে। অধিবেশন উপলক্ষে বিধানসভা ভবনকে সাজিয়ে তোলা হয়। বর্তমান সরকারের এটাই শেষ বাজেট, তাই এই অধিবেশনের দিকে গোটা রাজ্যের চোখ থাকবে। অসম বিধান সভাৰ বাজেট অধিৱেশন উপলক্ষে সদনৰ প্ৰতি গভীৰ সন্মান জনাই মই আপোনালোকক সম্বোধন কৰিবলৈ এই পবিত্ৰ সদনৰ মজিয়াত থিয় হৈছোঁ। আপোনালোক সকলোলৈ মোৰ আন্তৰিক ওলগ আৰু শুভেচ্ছা জনাইছোঁ। শান্তি, প্ৰগতি আৰু উন্নয়নৰ দিশত দৃঢ়তাৰে আগবাঢ়ি যোৱা এই ৰূপান্তৰমুখী কালছোৱাত
मोर सरकारखने सर 2026-27 बेंगलोर में हम लोग वित्तीय का बर्षर Please, অন্তর্বর্তীকালীন বাজেটখন পিছত ক'ব উপস্থাপন কৰিবলৈ আগবাঢ়িছে এই পবিত্ৰ মুহূৰ্তত মই আমাৰ জাতীয় জীৱনৰ মহান পুৰোধা মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ আৰু শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ শ্ৰী চৰণৰ শ্ৰদ্ধা প্ৰণিপাত জনাইছোঁ গুৰু দুজনাৰ সৌম্য ভক্তি আৰু সামূহিক উত্থানৰ পবিত্ৰ বাণীয়ে আমাৰ ৰাজ্যখনৰ অগ্ৰগামী যাত্ৰা সদায় আলোকিত কৰি আহিছে শ্ৰীমন্ত শংকৰদেৱে মানৱতাবাদৰ এনে এটা তত্ত্বক বিশ্বাস কৰিছিল যি মনুষ্য প্ৰেমৰ ঊৰ্ধলৈ গৈ সমস্ত প্ৰাণীক প্ৰেম আৰু উদাৰতাৰ ভাৱেৰে সমাহিত কৰিছিল তেৰাই এই তত্ত্বৰ জৰিয়তে মানুহৰ আত্মচেতনা জাগ্ৰত কৰিবলৈ কৈছে সমস্ত প্ৰাণীক দেখিবেক আত্মসম উপায় মধ্যত ইটো অতি মুখ্যতম সমগ্ৰ জীৱ আৰু উদ্ভিদক পৰম ব্ৰহ্মাৰে অংশ বুলি গণিয়া কৰিবলৈ আহ্বান জনাই গুৰুজনাই কৈছে কুকুৰ শৃগাল গৰ্ধভৰ আত্মৰাম জানিয়া হবাকো পৰি কৰিব প্ৰণাম এই জনা শ্ৰীমন্ত শংকৰদেৱৰ প্ৰিয় শিষ্য আছিল শ্ৰী শ্ৰী মাধৱদেৱ বিশ্বজনীন মানৱ ধৰ্মৰ পবিত্ৰ আদৰ্শক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰি শ্ৰী শ্ৰী মাধৱদেৱ সৰ্ব গুণাকৰ গুৰুজনলৈ প্ৰণিপাত জনাই কৈছে হৰি ভক্তি দান দিয়া জগতক তৰিলা হংকাৰ হিন্দু হে নয় কৃপাল হংকাৰ বিনাই নাহি নাহি আৰ বন্ধু অসমৰ জাতীয় জীৱনৰ সৰ্বশ্ৰেষ্ঠ এই দুয়োজনা মহাপুৰুষৰ আদৰ্শক स्मरण करी मैं मोर वक्तव्य आगे बढ़ा खोजूँ असम आज अपनी विकास यात्रा के एक महत्वपूर्ण दौर में है महापुरुष श्रीमंत शंकरदेव और माधवदेव की शिक्षाओं से संपन्न और अद्भुत परिस्थितिक तथा मानवीय विविधताओं से भरी हमारी समृद्ध सांस्कृतिक কংগ্রেস ত্যাগ করলেন ভূপেন বরা মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীর কাছে পাঠালেন ইস্তফাপত্র কংগ্রেস ছাড়লেন ভূপেন বরা সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন স্বাভিমানী কোনো অসমিয়া কংগ্রেসে থাকতে পারে না অন্যদিকে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রদেশ কংগ্রেসের পদত্যাগের তালিকা তত দীর্ঘ হচ্ছে একের পর এক নেতা দলত্যাগ করেছেন নির্বাচনের আগে একসঙ্গে 7 জন বিধায়ক কংগ্রেস ছাড়তে পারেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জহর বিধায়ক শশীকান্ত দল ছাড়তে পারেন বলে জানা গেছে পাশাপাশি মঙ্গলদৈয়ের বিধায়ক বসন্ত দাসও কংগ্রেস ত্যাগ করতে পারেন উল্লেখ্য তরুণ গগৈয়ের মুখ্যমন্ত্রিত্বকালে বসন্ত দাস মন্ত্রিসভার সদস্য ছিলেন এছাড়া রঘুবর বিধায়ক শিরমান আলী পশ্চিম গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক আব্দুর রশিদ মন্ডল এবং বরপেটা বিধায়ক আব্দুর রহিম আহমেদ কংগ্রেস ত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর নির্বাচনী প্রাক্কালে একাধিক বিধায়কের সম্ভাব্য দলত্যাগে প্রদেশ কংগ্রেসের অস্থিরতা তৈরি হয়েছে রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি আসন্ন নির্বাচনে দলের উপর প্রভাব ফেলতে পারে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষদীপ প্রকাশিত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ অনেক আগেই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বিটিএন নিউজ গুয়াহাটি ভূপেন বরাকে ফেরাতে কংগ্রেস নেতৃবৃন্দের শেষ চেষ্টা সময় চাইলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পদত্যাগের পর ভূপেন বরাকে ফেরাতে কংগ্রেসের শেষ চেষ্টা সিদ্ধান্তি অরুণ বরা সময় চাইলেন কংগ্রেস থেকে পদত্যাগের পর ভূপেন বরাকে দলে রাখার শেষ চেষ্টা চালালো কংগ্রেস নেতৃত্ব 94 চনত তদনান্তীন মুখ্যমন্ত্ৰী হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়া আহ্বান ক্ৰমে তেতিয়া দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়া ইউথ কংগ্ৰেছৰ ভাইচ প্ৰেচিডেণ্ট আছিলে মই কংগ্ৰেছ দলত যোগদান কৰিছিলোঁ আৰু যোগদানৰ পৰা এতিয়া 32 বছৰ হ'ল অসমৰ ৰাইজে দেখি আছে মই দলটোৰ কাৰণে কি কৰিছোঁ কিন্তু বহুত কথাত মই বহুত দিনৰ পৰা নেতৃত্বক জনাই আছিলোঁ আৰু যেতিয়া মই দেখিলোঁ যে মোৰ কথাবিলাক গুৰুত্বহীন হৈছে তেতিয়া মই পদত্যাগ পত্ৰ দিছোঁ এতিয়া মোৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব ৰাজ্যিক নেতৃত্বই মোৰ সৈতে কথা পাতিছে তার গুয়াহাটি ঘোড়ামারা স্থিত বাসভবনে জিতেন্দ্র সিং গৌরব গগৈ দেবব্রত শইকিয়া ও মীরা বরঠাকুরের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে জিতেন্দ্র সিং গৌরব গগৈ এবং ভূপেন বোরা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের সামনে গৌরব গগৈ বলেন
দল পরিচালনায় কোনো ভুল হয়ে থাকলে তার জন্য তিনি ভূপেন বরার কাছে ক্ষমা প্রার্থী। তিনি বলেন, ভূপেন বরার মতো নেতার কংগ্রেসে প্রয়োজন রয়েছে। জিতেন্দ্র সিং জানান, প্রার্থী বাছাই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজই অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে ভূপেন বরা উপস্থিত থাকবেন। তবে এত সব উদ্যোগের পরেও ভূপেন বরা স্পষ্ট করে জানান, তিনি এখনো তার পদত্যাগপত্র প্রত্যাহার করেননি, কিছু সময় চেয়েছেন বলে জানান তিনি। পরিবারের সঙ্গে আলোচনা করে আজ রাত অথবা আগামীকাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে বলেন বরা। তিনি আরো বলেন, স্বাভিমান ও আত্মসম্মানের প্রশ্নে আমি কখনো আপোষ করিনি। দলীয় মঞ্চে নিজেকে গুরুত্বহীন মনে হওয়াতেই আমি পদত্যাগপত্র পেশ করেছি। বিটিএন নিউজ, গুৱাহাটী। আমি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত আমি কথাখিনি পাতিছোঁ আৰু জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া কোৱাৰ দৰে যে ভূপেন বৰা ডাঙৰীয়া হ'ল এগৰাকী ট্ৰু কংগ্ৰেছমেন, এগৰাকী সাহসী কংগ্ৰেছৰ নেতা, যিজনৰ ডিএনএত আমাৰ অসমীয়া সংস্কৃতি, অসমীয়া সভ্যতা আৰু কংগ্ৰেছৰ যি আইডিঅলজি সকলোকে একেলগে লৈ যোৱা, সেই তেখেতৰ ডিএনএত আছে। হয় দলৰ স্বাৰ্থত বিভিন্ন চিন্তাধাৰা থাকিব পাৰে। जो हमारे बहुत ही वरिष्ठ कांग्रेस जन हैं, जो पूर्व में प्रदेश अध्यक्ष रहे हैं, हाल में कैंपेन कमेटी के अध्यक्ष हैं, कांग्रेस परिवार के बहुत ही अहम सदस्य हैं। उनने अपना इस्तीफा हमारे राष्ट्रीय अध्यक्ष जी को भेजा था। कांग्रेस परिवार हमारा आंतरिक मामला और हमारा जो परिवार है, कांग्रेस परिवार है, वो एक हमारे परिवार के रूप में हम सब रहते हैं। कभी कोई मनमुटाव भी होता है, कोई डिफरेंस ऑफ ओपिनियन भी होती है, तो उसके ऊपर हम बाहर बैठ के चर्चा कर लेते हैं, सहमति बना लेते हैं। माननीय अध्यक्ष जी ने और अखिल भारतीय कांग्रेस कमेटी ने आपका इस्तीफा को नहीं अपनाया है, उनने मंजूर नहीं किया है। लीडरशिप ने माननीय भूपेन बोरा जी से लंबी चर्चा करी है। माननीय राहुल गांधी जी से अभी 15 मिनट आपकी बात हुई है और हम सब कांग्रेस परिवार के लोग, जिसमें हमारे प्रदेश अध्यक्ष गौरव गोगोई जी हैं, हमारे सीएलपी लीडर देवव्रत जी साइकिया साहब हैं, हमारे बहुत ही वरिष्ठ सांसद প্রদ্যুৎ বরদলৈ জি हैं। ভূপেন বরা বিজেপিতেই যোগ দেবেন, সুরক্ষিত আসন থেকে তাকে জিতিয়ে আনবো ঘোষণা হিমন্তের। রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি আগামী মঙ্গলবার ভূপেন বরার বাসভবনে যাবেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের আহ্বান জানাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভূপেন বরার মতো অভিজ্ঞ নেতাকে দলে পেলে বিজেপি শক্তিশালী হবে এবং তাকে একটি সুরক্ষিত আসন থেকে প্রার্থী করে জয়ী করিয়ে আনা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভূপেন বরার মধ্যে প্রাথমিক যোগাযোগ স্থাপিত হয়েছে। রাজনৈতিক মহলে এই যোগাযোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে জানান যে তিনি ভূপেন বরার বাসভবনে যাবেন, তখন ভূপেন বরাও তাকে স্বাগত জানান বলে জানা গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভূপেন বরার ভবিষ্যৎ পদক্ষেপ এখন ৰাজনৈতিক মহলে প্ৰধান আলোচনাৰ বিষয় হয়ে উঠেছে। বিটিএন নিউজ, গুৱাহাটী। অহাকালি গধূলি মই কোনোবা এটা সময়ত ভূপেন বৰাৰ ঘৰলৈকে যাম। দুখৰ সময়ত, কাৰণ 22-23 বছৰ মোৰ মনত আছে ভূপেন বৰা আৰু মই প্ৰায় একে সময়তে এদিনৰ আগপিছ হ'ব কংগ্ৰেছ দলত যোগদান কৰিছিলোঁ। মই কটন কলেজৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী আছিল, তেওঁ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী আছিল। মই 22 বছৰত এৰিলোঁ, তেওঁ অলপ দিন আৰু লাষ্টিং কৰিলে। কালি মই গধূলি তেওঁৰ ঘৰত যাম আৰু ভৱিষ্যত ৰাজনীতি তেওঁ মনত কি ভাবিছে,
বা কি কৰিব খুজিছে মই খবৰ ল'ম। বৰ্তমানলৈকে বিজেপি দলৰ লগত তেওঁ কোনো যোগাযোগ কৰা নাই। হয়তো কিছুমানে পদত্যাগ কৰাৰ পিছত অলপ স্পেচো ৰাখি থৈ দিয়ে। বৰ্তমানলৈকে মোৰ লগত প্ৰত্যক্ষ পৰোক্ষভাৱে যোগাযোগ নাই, কিন্তু মই যাৰ থ্ৰুদি খবৰ দিব পাৰোঁ মই খবৰ দিছোঁ যে অহাকালি গধূলি তেওঁৰ ঘৰত মই এপাক যাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পয়েন্ট ব্ল্যাঙ্ক মামলা খারিজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিত্তিকে কেন্দ্র করে দায়ের করে একটি মামলা সোমবার খারিজ করে দিয়েছে। আদালত প্রাথমিক পর্যায়ে আবেদনটি গ্রহণ না করে তা বাতিল করে দেয়। শুনানির সময় সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করে যে গণতান্ত্রিক ব্যবস্থায় সকল পক্ষেরই সাংবিধানিক নীতি মেনে চলা উচিত। একই সঙ্গে আদালত মন্তব্য করে আবেদনকারী চাইলে এই বিষয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। উল্লেখ্য, পয়েন্ট ব্ল্যাঙ্ক শীর্ষক একটি ভিডিওকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে আবেদন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায় বিষয়টি নিয়ে এখনো পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিটিএন নিউজ, নয়াদিল্লি। দুদিনের সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 18ই গুয়াহাটিতে আসছেন। বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতি নীতিন নবীন দুদিনের সফরে 18 ও 19 ফেব্রুয়ারি আসামে আসছেন। জানা গেছে 18 ফেব্রুয়ারি তিনি রাজ্যে পৌঁছে ডিব্রুগড়ে একটি বুথ সম্মেলনে অংশ নেবেন এবং আরও কয়েকটি দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকবেন। 19 ফেব্রুয়ারি সকাল 9টায় তিনি বারেকুড়ির বড়গাঁওস্থিত বড়নামঘরে গিয়ে ভক্তদের আশীর্বাদ গ্রহণ করবেন ও মত বিনিময় করবেন। এরপর গুইজানে অবস্থিত মটক রাজা স্বর্গদেউ সর্বানন্দ সিংহের মৈদামে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া জানান, জাতীয় সভাপতি এই দুদিনের আসাম উজনি আসাম সফর দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। তার আগমন উপলক্ষে দল সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানান। বিটিএন নিউজ, গুয়াহাটি। সিদ্ধান্তে অনড় ভূপেন, রাইজোর দলের সভাপতির প্রস্তাব ভূপেনকে দিলেন অখিল। হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র পাঠানোর পর থেকে ভূপেন বরার ঘোড়ামরায় স্থিত বাসভবনে ভিড় জমিয়েছেন বিরোধী শিবিরের নেতারা। ভূপেন বরাকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতে তার বাসভবনে পৌঁছেছেন অখিল গগৈও। সাংবাদিকদের সামনে অখিল গগৈ বলেন, ভূপেন দা যেতে চাইলে আমরা যেতে দেব না। আমরা তাকে কংগ্রেস দলেই থাকার জন্য অনুরোধ করেছে। শুধু অনুরোধেই থেমে থাকেননি অখিল গগৈ। সাংবাদিকদের সামনে ভূপেন বরার জন্য একটি বড় প্রস্তাব দেন তিনি। গগৈ বলেন, যদি তিনি কংগ্রেসে না থাকেন তাহলে রাইজার দলের যোগ নিয়ে সভাপতির দায়িত্ব নিন। আমরা চাই তিনি রাইজার দলের সভাপতি হন। আমরা তাকে কাঁধে তুলে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। বিটিএন নিউজ, গুয়াহাটি। কনফাৰ্ম ভূপেন দা কংগ্ৰেছতে থাকিব। ভূপেন দাক খালি সন্মান সহকাৰে ৰাখিব লাগিব। ভূপেন দাক সন্মান দিলেই ভূপেন দা তাত থাকিব, আৰু যদি কংগ্ৰেছে যদি সন্মান নিদিয়ে আমাৰ লগত ৰাখি দিম। আৰু তেতিয়া আমি জিতেন্দ্ৰ সিং, গৌৰৱ গগৈ, প্ৰদ্যুৎ বৰদলৈ, তাৰ পাছত আপোনাৰ দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়া আৰু সাথে নহয় এজন কি নাম, মনোজ চৌহান, এই আটাইবিলাক আমি একেলগতে এতিয়া বহিছিলোঁ আৰু কৈ দিছোঁ। আমি চবৰ আগতে এইটো কথা পাতিছোঁ যে ভূপেন দা ক'তো যাব নোৱাৰে। ভূপেন দাই কৈছে চিন্তা কৰিব নালাগে, মই আছোঁ, চিন্তা কৰিব নালাগে। মই জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াকো কৈছোঁ, গৌৰৱ গগৈকো কৈছোঁ যে ভূপেন বৰা ডাঙৰীয়াক সন্মান সহকাৰে নিজৰ কাম কৰিবলৈ দিব লাগে, সন্মান সহকাৰে তেওঁক নিজৰ কাৰ্যকলাপ আগবঢ়াবলৈ দিব লাগে। আৰু মই এইটোও কৈ থৈ আহিছোঁ যে ভূপেন বৰা ডাঙৰীয়াই যদি আমাক ৰাইজৰ দলক 5খন চিটো খেলিবলৈ কৈ তেতিয়াহ'লে আমি সেইটোও মানি ল'ম। কাৰণ ভূপেন বৰা ডাঙৰীয়া একদম মানে আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ মানুহ হয়, কোনটো সমষ্টিত ক'ত কোনে খেলিব লাগে সেইটো জানে। আৰু লগতে মই এইটোও কৈ আহিছোঁ, যদি আপোনালোকে আৰু কংগ্ৰেছত ৰাখিব নোৱাৰে ভূপেন বৰা, তেতিয়াহ'লে আমি গোটেই অপজিশ্যন পাৰ্টিবিলাকৰ তেওঁক লিডাৰ বনাই দিম, তেওঁক কোঅৰ্ডিনেটৰ বনাই দিম। আৰু আমাৰ হৈ তেখেতেহে আপোনালোকৰ লগত আলোচনালৈ আহিব বুলি কৈছোঁ। না, মই কৈ দিছোঁ যে নহয়, মানে মই এটা ক্লিয়াৰলি তেওঁক কৈছোঁ যে নহয় হেৰি কৰক, মানে ভূপেন দাক সন্মান সহকাৰে ৰাখক। ভূপেন দা ইমান ডাঙৰ এক্সপিৰিয়েঞ্চ মানুহ। আজিৰ দিনটোত যদি ভূপেন দা গৈ বেলেগ পাৰ্টিত সোমায়
কিটো হ'ব আৰু সেইটো গতিকে তেখেতসকলে সন্মতি প্ৰকাশ কৰিছে আৰু জিতেন্দ্ৰ সিঙে কৈছে যে অলপ সময় আমি আলোচনা কৰি শেষ কৰি দিম হয় কৈছে যে এইটো আমাৰ মাজত বুজাবুজি কৰি ল'ম চিন্তা কৰিব নালাগে কনফাৰ্ম ভূপেন দা কংগ্ৰেছতে থাকিব ভূপেন দাক খালি সন্মান সহকাৰে ৰাখিব লাগিব ভূপেন দাক সন্মান দিলেই ভূপেন দা তাত থাকিব আৰু যদি কংগ্ৰেছে যদি সন্মান নিদিয়ে আমাৰ লগত ৰাখি দিম আৰু তেতিয়া নহয় জিতেন্দ্ৰ সিঙে একদম কৈ দিছে যে আমি নাই এতিয়া কথা পাতি যি ইছ্যুজ আছে সেইবিলাক সমাধান কৰি তেওঁক দায়িত্ব দি দিম আৰে মুখ্যমন্ত্ৰী কোন বাজিব লাগে কি বুলি কয় টেমি কটাৰী বাজিছে হাঁচতি মুখ্যমন্ত্ৰী পাৰ্টিৰ মানুহ নেকি ভূপেন বৰা তেওঁ লাজ লাগিব লাগে তেওঁ নিজৰ দলত কোনো লিডাৰ নাই নেকি আমাৰ মানুহবিলাকক মাতি থাকে এতিয়া মই চব কংগ্ৰেছৰ ভিতৰৰ কথাটো একো ক'ব নোৱাৰো আপোনালোকে মোক 1000 বাৰ সুধিলেও মই কংগ্ৰেছৰ ভিতৰৰ কথা নকওঁ মই যি ক'ব লাগে কৈ থৈ আহিছো ভিতৰত কৈ থৈ আহিছো প্ৰত্যাহাৰ কৰিবই পদত্যাগ কৰিব নোৱাৰে ভূপেন দাই পদত্যাগ নকৰে কৰিব নোৱাৰে সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ কৰিব ধুনীয়াকৈ বুজাই আহিছো আৰু বেলেগ একো নহ'লেও ভূপেন দাক আমাৰ দলৰ সভাপতি হ'লেও পাতি দিম নহয় এইটো অহাৰ সম্ভাৱনা এতিয়া নাই এতিয়া আমি কংগ্ৰেছত থাকিব কিন্তু মই আপোনালোকক ৱৰ্ছ হেৰিটো কৈছোঁ যদি এনেকুৱা হয় যে কংগ্ৰেছত থাকিবই নোৱাৰে তেতিয়াহ'লে ৰাইজৰ দলত থাকিব কংগ্রেস ছাড়লেন আব্দুল রশিদ মন্ডল যোগ দিলেন রাইজোর দলে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের জোর ধাক্কা কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মন্ডল অখিল গগৈ রাইজোর দলে যোগ দেন আজ সোমবার তিনি অখিল গগৈ রাইজোর দলে যোগ দেন পশ্চিম গোয়ালপাড়ার 3 বারের বিধায়ক মন্ডলের দল ত্যাগ কংগ্রেসের কাছে মোক্ষম আঘাত বলে রাজনৈতিক মহল মনে করছে রাইজোর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ রবিবার সাংবাদিকদের একথা জানিয়েছিলেন তিনি আরো বলেন বাঘপুরের সাসপেন্ডেড কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদও আগামীতে রাইজোর দলে যোগ দেবেন অখিল গগৈ বলেন আগামী 16 ফেব্রুয়ারি বিকেল 3টায় আব্দুল রশিদ মন্ডল রাইজোর দলে যোগ দেবেন তিনি প্রথমে 2006 সালে দ্বিতীয়বার 2016 সালে তৃতীয়বার 2021 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন পশ্চিম গোয়ালপাড়া আসন থেকে বাঘপুরের বিধায়ক শেরমান আলী আহমেদও 3 বারের বিধায়ক প্রথমে 2011 সালে এরপর 2016 সালে এবং গত 2021 সালের বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হন শেরমান প্রথমে ইউডিএফ দলে ছিলেন কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মন্ডল বলেন মর্যাদা ও আত্মসম্মান নিয়ে সমাজের সেবা করার লক্ষ্যে তার নয়া ঠিকানা অসম কৃষক পরিষদের কাছাড় জেলা ও সোনাই বিধানসভা কমিটির উদ্যোগে সোনাইর সাতকড়াকান্দিতে অনুষ্ঠিত হলো কৃষক সমারোহ অসম গণপরিষদের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কাছাড় জেলা ও সোনাই বিধানসভা কমিটির উদ্যোগে সোনাইর সাতকড়াকান্দিতে অনুষ্ঠিত হলো এক কৃষক সমারোহ অনুষ্ঠান সোমবার বিকেলে কৃষক সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন কৃষক সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি পরেশচন্দ্র বৈশ্য তিনি বক্তব্যে কৃষকদের পরিশ্রমিকের প্রশংসা করেন কৃষিকাজে সরকারের নেওয়া প্রকল্পগুলো সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ শহীদ বরভুইয়া সাধারণ সম্পাদক কাউসার ফরিদ লস্কর অগপ দলের সোনাই কমিটির সভাপতি নজরুল হক লস্কর যুব পরিষদের সম্পাদক নেকবুব হোসেন লস্কর সাতকড়াকান্দি জিপি সভাপতি বক্তার হোসেন লস্কর সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানের স্থানীয় একাধিক লোক কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাত ধরে এজিপি দলে যোগদান করেন বিটিএন নিউজ সোনাই আজিৰ পৰাই ব্যৱস্থা কৰিম এই কৃষকবিলাকে যাতে তেওঁৰ ঘৰত কিবা কৃষকজনৰ মৃত্যু হলেও যাতে ল'ৰা ছোৱালীক চাহ দোকানত থব নালাগে গেলামাল দোকানত থব নালাগে মাছৰ দোকানত থব নালাগে প্ৰতিটো কৃষক পৰিয়ালক আমি অসম গণ পৰিষদে 5 লাখ টকাৰ বিনামূলীয়া পলিচি কৰি দিম 30 দিনৰ ভিতৰত
কিবা কাৰণত কৃষকৰ মৃত্যু হ'লে 30 দিনৰ ভিতৰত টকা আপোনালোকে পাই যাব। যিবিলাক আমাৰ মীন পালক আছে, মিল পালনৰ লগত সংগঠিতকাৰী আমাৰ কৃষক আছে, তেওঁলোকৰ যদি কিবা কাৰণত পেৰালাইচিছ হয় 8 লাখ টকা চৰকাৰৰ পৰা পাব, ভৰি ভাঙিলে 25,000 পৰা 30,000 টকা পাব। আৰু এই ফিল্ডতে আপোনালোকক আমি পলিচি বিতৰণ কৰি দিম। তাৰ কাৰণে আমাৰ ল'ৰাই 1 টকাও ল'ব নোৱাৰিব। কোনো ডকুমেণ্টছ ফটোষ্টেট আমাক নালাগে, মাত্ৰ আমি ডাটাটো লৈ যাম আৰু আপোনালোকক পলিচি দিম লাইফ টাইম, সারা জীৱনৰ কাৰণে। ভাইসকল, PM কিষাণৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে। বৰ্তমান কাছাৰ ডিষ্ট্ৰিক্টত এগ্ৰিকালচাৰ অফিচাৰজন নাই, ইনচাৰ্জ হৈ আছে। ফিচাৰী অফিচাৰজন নাই, অহা সোমবাৰে ফিচাৰী অফিচাৰজন জইন কৰিব। কাছাৰত নতুন অফিচাৰ আহিব এগ্ৰিকালচাৰ। মই এই সময়তে PM কিষাণ কোনে কোনে পোৱা নাই, আৰু যিবিলাকে পাই মাজতে বন্ধ হৈ গৈছে, এইবিলাকৰ নাম পোৱা নাই, এখন বেলেগ কাগজ, আৰু কিয় বন্ধ হৈছে তাৰ এখন কাগজ। আৰু কিছুমান মানুহে ফচল বীমা যোজনা কৰিছিলে, তেওঁলোকৰ ক্ষতিপূৰণ পোৱা নাই। এইটো লিষ্ট মোক সোমবাৰে তোমালোকে দিব লাগিব, আৰু তাৰপিছত মই কাছাৰত আহি মই নিজে অফিচাৰৰ লগত যোগাযোগ কৰিম, আৰু আমাৰ অফিচাৰসকলক ক'ম যে আপোনালোক গাঁৱলৈ আহক, আমাৰ কৃষকৰ লগত থাকক। আৰু অফিচাৰসকল, মই কৃষক পৰিষদৰ সভাপতি আপোনালোকক কৈছোঁ, আমাৰ কৃষকক ফাঁকি দিলে কিন্তু আপোনালোকৰ কথা বেয়া আছে। কৃষকক যদি কেতিয়াবা ফাঁকি দিবলৈ চেষ্টা কৰে, আপোনালোককো আমি ফাঁকি দিবলৈ চেষ্টা কৰিম। গতিকে কৃষকক ফাঁকি দিব নোৱাৰিব। বিদ্যুৎ বেসরকারীকরণের বিরোধিতায় শিলচরে বিক্ষোভ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। বিদ্যুৎ বেসরকারীকরণের বিরোধিতায় শিলচরে বিক্ষোভ। 125 ইউনিট ফ্রি বিদ্যুতের দাবি। বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ বন্ধ। সাধারণ গ্রাহকদের জন্য 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং এপিটিসিএল এর 400 কোটি টাকার লাভের আনুপাতিক হারে বিদ্যুৎ মাশুল হ্রাসের দাবিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করে। শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে জেলা কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বক্তারা অভিযোগ করেন, স্মার্ট প্রিপেড মিটার বসানোর মাধ্যমে বিদ্যুৎ পরিষেবাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করা হচ্ছে এবং গ্রাহকদের উপর অতিরিক্ত বিলের বোঝা চাপানো হচ্ছে। বিক্ষোভ শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকপত্র এজিএম এর মাধ্যমে প্রদান করা হয়। প্রতিস্থাপন করা চলবে না, রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসে দলে দলে সামিল হোক। স্মার্ট মিটার বলপূর্বক প্রতিস্থাপন করার বিরুদ্ধে দিকে আওয়াজ গড়ে তুলুন। স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে দিকে আওয়াজ গড়ে তুলুন। প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদানের দাবিতে দিকে আওয়াজ গড়ে তুলুন। প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করতে হবে। দুটি কথাই বলবো, খুব একটা বেশি সময় নেব না। অনেকক্ষণ থেকে আমাদের প্রতিবাদ কার্যসূচি চলছে। আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল, সরকার কোনোভাবেই সেটা মানতে পারছে না। তার জন্য আমাদের বৃহৎ আকারে সবাইকে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিটা গ্রাহককে 125 ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যে কেন এটা হচ্ছে না, তার জবাব কে দেবে? আগামী দিনে নির্বাচন আসছে। আমি আহ্বান করছি জনগণকে আগামী দিনে নির্বাচনে সরকার পক্ষের প্রতিনিধির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা নেওয়ার জন্য, এবং স্মার্ট মিটার প্রত্যাহার করা খুব জরুরি। আমরা যারা স্মার্ট মিটার লাগিয়ে নিয়েছি, আমরা বুঝতে পারি না সেই রিডিংগুলো কিভাবে আসে। সেই শীতের নভেম্বর মাসেও যে রিডিং আসে, জানুয়ারি মাসেও সেই রিডিং আসে। আমাদেরকে কিভাবে ঠকিয়ে নিয়ে মুনাফা করা হচ্ছে। 400 কোটি টাকা মুনাফা হয়েছে। আমাদের দাবি, এই 400 কোটি টাকার থেকে গ্রাহকদেরকে কিছুটা মুনাফার থেকে যদি রেহাই দেওয়া যেত, এই দাবিটাও আমরা জানাচ্ছি। যে স্মার্ট মিটারে যে বিল আসে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আগে আমরা দেখতাম
যে শীতকালে বিল কিছুটা কম আসতো এবং যখন গ্রীষ্মকাল হতো তখন বিল বেশি আসতো, কিন্তু আজকে আমরা কিছুই বুঝতে পারি না, অথচ প্রতিদিন আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইভাবে যে লুট হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ হলো যে গত বছরে এপিডিসিএল 400 কোটি টাকা লাভ করেছে। এতদিন এপিডিসিএল এর পক্ষ থেকে এই কথা বলা হতো যে এপিডিসিএল এর লস হচ্ছে, তাই বিভিন্ন সময়ে ওরা বিদ্যুতের যেটা বিল সেটা বিল ওরা বৃদ্ধি করত। এবার যেহেতু গত বছর 400 কোটি টাকা লাভ হয়েছে, তাই আমরা এপিডিসিএল এর কাছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দাবি করছি যে এই 400 কোটির অনুপাতিক হারে সেইভাবে আমাদের বিদ্যুতের মূল্য হ্রাস করতে হবে। এবং ইতিমধ্যে আরেকটি কথা এখান থেকে বলা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইলেকট্রিসিটিতে ছাড় দেওয়া হয়। দিল্লিতে হয়েছে, তেলেঙ্গানাতে হয়েছে, বিহারে হয়েছে, এভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছে। তাহলে আসামে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে না কেন? শিলচরের শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী ও পারণ উৎসব যথানিয়মে পালিত। প্রতি বছরের নিয়ে এবারও শিলচরের রাঙ্গেরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী ও পারণ উৎসব যথানিয়মে পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় অগণিত ভক্ত শিবলিঙ্গ, নন্দী ও ভোলানন্দ গিরি মহারাজের আশীর্বাদ লাভ করেন। দুগ্ধ, দই, ঘি, মধু ও বেলপাতায় স্নান করিয়ে 4 প্রহরে বিশেষ শিব পূজা ও রুদ্রাভিষেক হয়। সোমবার সকালে উপবাস ভাঙনের পারণ উৎসবে প্রায় 3000 ভক্ত মহাপ্রসাদ পান। আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ নতুন ভবন, সৎসঙ্গ ভবন ও সাধু নিবাস নির্মাণের পরিকল্পনা জানিয়ে ভক্তদের সহযোগিতা কামনা করেন। স্বামী চৈতন্যানন্দ গিরি শিবরাত্রির পৌরাণিক তাৎপর্য, শিবলিঙ্গ প্রকাশ, পার্বতী বিবাহ, ত্রিপান্ত কাহিনী তুলে ধরেন। আচার্য স্বামী অনঘানন্দ পুরী ও ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ শুদ্ধ ভক্তি, অহংকার ত্যাগ ও ব্রতের ফলাফলের কথা বলেন। এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানমালায় সহযোগিতায় ছিলেন কাশী থেকে আগত পণ্ডিত রাজু আরিয়া, পঙ্কজ দে প্রমুখ। অনুষ্ঠানে সহায়তা করেন আশিস রায়, রীতানাথ সহ শিল্পীরা ভক্তি সঙ্গীত পরিবেশন করেন। নমস্কার। প্রতি বছরের ন্যায় এবারও ভোলাগিরি আশ্রমে 4 প্রহর রুদ্রাভিষেকের মাধ্যমে 4 প্রহর শিব চতুর্দশী পূজা সম্পূর্ণ হয়েছে। আজকে প্রতি বছরের ন্যায় এবারও এই পারণ উৎসব ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা, অন্নপ্রসাদের ব্যবস্থা হয়েছিল এবারও 2500 মানুষের। তো সকল ভক্তদের সহযোগিতা এবং আন্তরিকতার সহিত আমরা এটা প্রতি বছর সম্পন্ন করি। তাই শিবরাত্রি সকল ভক্তবৃন্দেরকে আন্তরিক শুভেচ্ছা। সকলের আধিভৌতিক আধ্যাত্মিক ত্রিবিধ শান্তি লাভ করুক এবং সবাই শিবের অনুগত এবং শিবের আরাধনা আজকের দিনেও সবাই ব্যস্ত থাকবেন। আজকের চতুর্দশী বিকেল 5টা অবধি থাকবে। তাই যারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে এবং আর্থিক, কায়িক, মানসিকভাবে যারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শিবরাত্রির শুভেচ্ছা। এটুকু বলে আমরা সবাই হরি। সামাজিক ও ধর্মীয় চিন্তাবিদ যোগী ষোলগিরি নারায়ণকে সহমর্মীর সংবর্ধনা।
সামাজিক ও ধর্মীয় চিন্তাবিদ যোগী ষোলগিরি নারায়ণ ওরফে শুভ্রাংশু শেখর নাথকে সহমর্মী সংস্থার তরফে সংবর্ধনা জানানো হয় মহাশিবরাত্রির পূর্ণলগ্নে। বিশিষ্ট এই ব্যক্তিত্বকে রবিবার সম্মাননা জানায় সংস্থা সহমর্মী। সংস্থার আগামী দিনের পথচলার কাজের প্রতি উৎসাহ যোগাতে যোগী ষোলগিরি নারায়ণের প্রতিষ্ঠান ষোলগিরি আবাসনে গিয়ে তাকে সম্মান জানান সহমর্মী প্রতিনিধিরা। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ষোলগিরি বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে চলার পথে যারাই কাজ করে চলেন তাদের প্রতি তার সহযোগিতা ও সমর্থন রয়েছে। সমাজের প্রতিটি গঠনমূলক কাজে নিয়োজিত সংস্থা, সংগঠন এমনকি ব্যক্তিগতভাবে যারা প্রচারের আলোর বাইরে থেকে নিরন্তর কাজ করে যাচ্ছেন তাদের একটাই উদ্দেশ্য সমাজের সার্বিক উন্নয়ন। বলেন, সামাজিক উন্নয়ন কেবলমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে পশুপক্ষী গাছপালা পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে সংস্থার আগামী দিনের কাজকর্মের প্রতি শুভকামনা ব্যক্ত করেন। এই দিন সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার সভানেত্রী শম্পা দাস ও সাংবাদিক অরূপ দাস। উপস্থিত ছিলেন হিমাদ্রি অধিকারী, অনুপমা চৌধুরী, অমিত দাস প্রীতম, পুনম রবি দাস, নন্দা চক্রবর্তী, জুয়েল দাস প্রমুখ। প্রসঙ্গত, এনজিও সহমর্মী 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে শিলচর শহর থেকে শুরু করে শহরতলি ও বরাক উপত্যকার গ্রামাঞ্চলের চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে অন্যান্য বেশ কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দিতে কাজ করে আসছে এবং প্রতি বছর দুর্গাপুজোর সময় পুজোর আনন্দকে উপভোগ করতে দরিদ্র লোকদের মধ্যে বস্ত্র বিতরণও করছে। জীবনে বিশৃঙ্খলা কেন হচ্ছে, এটার সলিউশন কি, এটা নিয়ে নারী পুরুষদের কথা বলা দরকার। রিলেটিভে যেমন আমরা বৈবাহিক যারা আছি, কী কারণ হতে পারে, কারণটা কি, আমরা প্রবলেম আমি এইটাই লাগ করি, প্রবলেম দেখে প্রবলেম নিয়ে আমি ইয়ে করি না, এটার সলিউশনটা কি। মানে 2025-এ গিয়া আমরা 3 বছর পূর্তি হয়েছে, আর অক্টোবর মাসে আমরা রেজিস্ট্রেশন হয়েছে। তো ওইটার লেগে আমরা সমাজে যারা কাজ করে, যার লেগে যারা কল্যাণমূলক কাজ করে, তারা আমরা সব মিলিয়ে সহমর্মীর তরফ থেকে একটু সংবর্ধনা জানাই, যাতে আমরাও একটু ইন্সপিরেশন পাই, তাদের কাছ থেকে একটু উপদেশ পাই, যাতে আমরা আরও আগে বাড়তে পারি। আজ আমরা এখানে সহমর্মীর তরফে সম্মাননা যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আজকে একটি পর্যায়ে, এই পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি ষোলগিরি আবাসনে। তো ষোলগিরি আবাসনে আমরা আজকে সম্মাননা দিয়েছি যোগী ষোলগিরি নারায়ণকে। দেখেছি ব্যক্তিগতভাবে উনি সামাজিক বৈষম্যকে দূর করার ক্ষেত্রে বিরাটভাবে কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন বিভিন্নভাবে। তো এবং আমি ওনাকে একজন পশুপ্রেমীও বলতে পারি। যেভাবে উনি পশুর প্রতি পশু গোষ্ঠীর প্রতি যে ওনার একটা ভালোবাসা, একটা আত্মিক সম্পর্ক, হ্যাঁ, তো প্রকৃতিকে ধারণ করা এবং প্রকৃতিকে নিয়ে চলা যে ওনার একটা চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনাকে সম্মাননা জানাতে আজকে আমাদের এই প্রয়াস, আগামীতেও চলবে। এই হচ্ছে আমাদের আজকের আসার এখানে মূল বিষয়। শিলচরের ন্যাশনাল হাইওয়ে সৎসঙ্গ আশ্রম রোড পয়েন্টের শিব মন্দিরে শিব চতুর্দশী উৎসব পালিত। শিলচরের ন্যাশনাল হাইওয়ে সৎসঙ্গ আশ্রম রোড পয়েন্টের শিব মন্দিরে ব্যাপক কর্মসূচিতে শিব চতুর্দশী উৎসব পালিত হয়েছে। সোমবার শিব মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান, গত 35 বছর ধরে এখানে শিবরাত্রি উদযাপিত হয়ে আসছে। সমগ্র মন্দির আলোকসজ্জায় উদ্ভাসিত হয়েছে এবং বিশাল প্যান্ডেল স্থাপিত করা হয়। অসংখ্য ভক্তের সমাগমে উৎসব জমে ওঠে। পাশাপাশি কর্মকর্তারা বিধায়ক দীপায়ন চক্রবর্তী অসম দর্শন অধীনে মন্দিরে 3 লক্ষ টাকা প্রদান করেন। ওনারা এই দানে খুশি প্রকাশ করে ভক্তদের শুভকামনা জানান। বিটিএন নিউজ, শিলচর। নাম দিস না।
শিব মন্দির প্রাঙ্গণে আজ ৩৫ বছর যাবৎ মহাশিবরাত্রি উদযাপন করা হচ্ছে। এই এলাকার সকল ভক্তগণ কাল থেকে শুরু করে এখন পর্যন্ত ভোলেনাথকে জল অর্পণ করতেছেন। আমরা সকলের প্রতি অত্যন্ত আভারী যে এলাকার ভক্তগণ মন প্রাণ দিয়ে এই ভোলে বাবার পূজা করছেন। আমরা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি এই রকম অনুষ্ঠান যাতে প্রতি বৎসর এখানে অনুষ্ঠিত হয়। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানকে সাহায্য করেছেন এবং এত্র এলাকার মা বোন দাদারা সবাই শিব ভক্ত শিব পূজা দেওয়ার জন্য অনেক মানুষের সমাগম হয়েছে। দুদিন থেকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। আমরা এই আশাবাদী কমিটির পক্ষ থেকে প্রতি বছর যেন এভাবে মানুষ এই শিব মন্দিরে পূজাতে আসে। আর যতটুকু করে আমরা কমিটির তরফ থেকে যথাসম্ভব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার আমরা একটা দায়িত্ব নিয়ে কাজ করব এবং প্রতি বছর যেন আমরা এই পূজা পালন করতে পারি এই আশীর্বাদ রেখে ভক্তদেরকে শুভকামনা করে। তারাপুর নাথপাড়া শিব মন্দিরে দুদিনের শিব চতুর্দশী পূজা সমাপন। শিলচর তারাপুর নাথপাড়া শিব মন্দিরে দুদিনের শিব চতুর্দশী পূজা সমাপন হয়েছে। শিব চতুর্দশী তিথি রবিবার বিকাল থেকে শুরু হয়। এদিন সন্ধ্যার পর থেকে ভক্তদের ঢল নেমে আসে শিবার্চনায়। অগণিত পুরুষ মহিলা কিশোর কিশোরী শিব আরাধনায় ব্রতী হন। এদিকে এলাকার কাঞ্চনকান্তি দে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মন্দিরটির জীর্ণ উদ্ধার করেন এবং এরপর থেকে গত 2 বছর ধরে নিয়মিত পূজার্চনা হচ্ছে এই মন্দিরে। এদিকে শিব চতুর্দশী উপলক্ষে অগণিত ভক্ত উপস্থিতিতে আজ পূর্ণার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। सुगन्धिं पुष्टिवर्धकात् ॐ स्वाहा भुवः भुः ॐ स्वाहा ज्यूं भौं ॐ भूर्भुवः स्वः ॐ त्र्यम्बकं यजामहे मृत्योर्मुक्षीयमामृतात् ॐ स्वाहा भुवः भुः ॐ स्वाहा ज्योतिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्तो सः ज्योतिर्मुक्तोरुकमिव बन्धुसः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् भूर्भुवः सः ॐ भूर्भुवः स्वः ॐ त्र्यम्बकं यजामहे বরখলার জারলতলার নির্মাতা মন্দিরে অষ্টপ্রহর হরিনাম মহাসংকীর্তন। মঙ্গলবার সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে শুরু হবে কীর্তন। বুধবার প্রভাতে নাম কীর্তনের সূচনা হবে। চলবে দিনরাত হরিনাম সংকীর্তন। দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার প্রভাতে নগর পরিক্রমা, দধি ভাণ্ড ভাঙ্গন ও অনুষ্ঠানের সমাপ্তি। পরিচালন কমিটির সভাপতি সত্যেন্দ্র নাথ ও সম্পাদক শ্যামল নাথ সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন।
সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে অষ্টপ্রহর হরিনাম কীর্তনের সূচনা হবে। বুধবার দিনরাত হরিনাম কীর্তন হবে। বৃহস্পতিবার পূর্ণার মাধ্যমে কীর্তনের সমাপ্তি ঘটবে। এই অনুষ্ঠানকে সফল এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই অঞ্চলের সবার সহযোগিতা কামনা করছি এবং সমস্ত ভক্তবৃন্দের কাছে আহ্বান রাখছি যে এই কীর্তনে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করার জন্য এবং এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আমি বিশেষ করে আহ্বান জানাচ্ছি এই অঞ্চলের ভক্তবৃন্দের কাছে। কোন কোন দল মানে এই কীর্তনে থাকবো? এই কীর্তনীয় দল হিসাবে গৌর সুন্দর সম্প্রদায়, দয়ালগুরু সম্প্রদায়, বংশীদারী সম্প্রদায় আর গৌরভক্ত সম্প্রদায় এই কীর্তনীয় দল হিসাবে অংশগ্রহণ করবে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বাতিল এপিএসসি সংযুক্ত পরীক্ষার ফলাফল। তিন দিনের সফরে রাজ্যে উপস্থিত পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন। প্রস্তুতি খতিয়ে দেখবেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের বিধানসভায় ভাষণ। কংগ্রেস ত্যাগ ভূপেন বরার। মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীর কাছে ইস্তফাপত্র প্রেরণ। ভূপেন বরাকে ফেরাতে কংগ্রেস নেতৃবৃন্দের শেষ চেষ্টা, সময় চাইলেন ভূপেন। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।